হাজার বছরের পুরনো সংস্থা ফ্র্যাটার্নিটি, এবং তাদের অন্তরায় লুকিয়ে আছে হাজারো খুনের চিঠি। সংস্থার প্রধান কাজ হলো সমাজে যে আগত খারাপ সময় আসতে চলেছে বা খারাপ লোকেরা আসতে চলেছে তাদেরকে আগে থেকেই এলিমিনেট করে দেওয়া, বা তাদেরকে লোকেট করা এবং তাদেরকে নিজেদেরই এজেন্ট পাঠিয়ে খুন করে বা সুপারি দিয়ে তাদেরকে সমাজ থেকে সরিয়ে দেওয়া। এইভাবেই তারা সমাজে ব্যালেন্স রেখে চলেছে হাজার বছর ধরে। সিনেমার যে প্রধান বিষয়টা আছে সেটা হলো একটি গুলি বা একটি বুলেট বন্দুকের, তাকে কিভাবে বেন্ড করে, যেটা সম্ভব না ফিজিক্সের, যদি পিওর ফিজিক্স দেখি তাহলে এটা সম্ভব না, কিন্তু এই সিনেমাটায় এটাই দেখানো হয়েছে যে ফিজিক্সকে কি করে বেন্ড করে বা এক্সপ্লোর করে একটি টার্গেটে পৌঁছানো যায় একটি গুলিকে বেন্ড করে। এই সিনেমাটায় এই বিষয়টা আপনাকে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স দেবে। মানে এইরকম সিনেমা আপনি কখনো দেখেননি বা আপনি কখনো ভাবতেও পারেননি যে ফিজিক্সকে এইভাবে বেন্ড করা যায়। শুরু হয়ে যায় সিনেমা শুরু হতে আমরা দেখি এক ব্যক্তিত্ব যার নাম ওয়েসলি গিবসন। তিনি অফিসে 9টা 5টার এক কর্মচারী, এবং তিনি অফিসে দাঁড়িয়ে আছেন এবং সেই অফিসে সেলিব্রেট করা হচ্ছে তার বসের জন্মদিন, যেই বসকে তিনি ঘুণাক্ষরে পছন্দ করেন না, কারণ সেই বস হচ্ছে ক্লাসের সেই মেয়ে যে সব সময় উন্নাসিকের মতো কাজ করে বা সবাইকে ডমিনেট করার চেষ্টা করে। এবং সেই বসের দিকে তাকিয়ে তিনি ভাবছেন তার জীবনের এটা সব থেকে খারাপ সময়, যে যাকে তিনি পছন্দ করেন না তার জন্মদিনে তাকে দাঁড়িয়ে হাততালি দিতে হচ্ছে জোর জবরদস্তি। এবং এইভাবে এগিয়ে যায় সিনেমা। অ্যাকশন প্যাকড এবং সাসপেন্সে ভরা এই সিনেমার দ্বিতীয় দৃশ্যতেই শুরু হয়ে যায় অ্যাকশন। ফ্র্যাটার্নিটির এক সদস্য এক ট্যাক্সি থেকে নামেন এবং বিল্ডিং এর এক নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছান, এবং আমরা দেখতে পারি যে সেই ভদ্রলোককে কোনো রকম নক না করেই একটি মহিলার ঘরে প্রবেশ করেন, এবং মহিলা তখন ফোনে কথাবার্তায় ব্যস্ত ছিলেন। এবং তার কথা শেষ না হতে হতেই সেই ব্যক্তি তাকে বলেন, আমাদের ফ্র্যাটার্নিটির অনেক সদস্যই আজকাল মারা যাচ্ছে এবং কে এই কাজ করছে এখনো পর্যন্ত জানা যায়নি। এবং এর পরেই সেই মহিলার হাতে একটি বুলেট দিয়ে সেই ব্যক্তি বলেন, এটা দেখে তুমি কি বলতে পারবে কে এই ব্যক্তি যে এতগুলো সদস্যকে মেরে দিয়েছে? একটু পরীক্ষা নিরীক্ষা করার পর সেই মহিলা তাকে জানান যে এই বুলেট যার, তার ডিটেলস কখনোই খুঁজে পাওয়া যাবে না, কারণ ফ্র্যাটার্নিটির সদস্যরা যে বুলেট ব্যবহার করে একে অপরকে মারার জন্য বা ক্রিমিনালদের মারার জন্য, তার মধ্যে সেই ব্যক্তির পুরো ডিটেলস থাকে, কিন্তু এই বুলেট যে বানিয়েছে বা কার জন্য বানিয়েছে তার কোনো ডিটেলস নেই। এবং এই কথাবার্তা যখন চলছিল তখন সেই ব্যক্তি দেখতে পান সেই মহিলার কপালে একটি স্নাইপারের পয়েন্ট, যেটা লাল রঙের। তিনি তাকে বাঁচানোর চেষ্টা করলেও এত ফাস্ট ফ্র্যাটার্নিটির সদস্যরা বা তার শত্রুপক্ষের সদস্যরা সেই মহিলাকে ততক্ষণাৎ স্নাইপ করে তার খুলি উড়িয়ে দেন, এবং সেই ব্যক্তিটি সতর্ক হয়ে যান এবং তিনি পালাতে থাকেন বা পালানোর চেষ্টা করেন। প্রথমে দেখে তো তাই মনে হবে যে সেই ব্যক্তি ভয় পেয়ে গেছেন অপর টেরেসে থাকা স্নাইপারকে দেখে, কিন্তু না, ফ্র্যাটার্নিটির সদস্যরা পালায় না। তিনি কিছু দূর পর্যন্ত দৌড়ে যান এবং লিফটে গিয়ে তিনি ঘুরে দাঁড়ান সেই বিল্ডিং বা টেরেসের অপোজিটে থাকা বিল্ডিং এর লাফ দিয়ে স্টান্ট নেওয়ার জন্য। তিনি দৌড়ে আসেন এক মজার গতিতে, এবং আগেই বলে দিয়েছি ফিজিক্সের এক আলাদা রকম এক্সপ্লোরেশন আছে এই সিনেমায়, এবং চারিদিক থেকে কাগজ উঠতে থাকে তার গতির জন্য। তিনি শটাং উড়ে আসেন এবং লাফ দেন অপর ছাদের দিকে, এবং এই উড়ন্ত অবস্থাতেই তিনি তার পিস্তল বা বন্দুক বার করেন এবং একের পর এক শত্রুদেরকে গুলির আঘাতে তিনি খতম করতে থাকেন। তিনি এক জানলা দিয়ে প্রবেশ করেন, জানলার কাঁচ ভেঙে ঢুকে পড়েন, এবং যে স্নাইপারটি ছিলেন যে মহিলাটিকে মেরেছে তাকে তিনি পেছন দিক থেকে আসেন এবং তার মাথা উড়িয়ে দেন। এরপর সেই ব্যক্তির পকেটে একটি ফোন কল আসে, এবং সেই ফোনটি রিসিভ করে তিনি বলেন ক্রস, অর্থাৎ অপর প্রান্তে যে ফোন করেছে তার নাম ক্রস। তাকে তিনি বলছেন যে ফ্র্যাটার্নিটি কখনোই ফ্র্যাটার্নিটির সদস্যরা ছাড়তে পারে না। কিন্তু এখানে একটা মজার ঘটনা হয়। অপর প্রান্তে থাকা ক্রস তাকে জানান যে এটা তো একটা ট্র্যাপ ছিল বা জাল ছিল, কিছুই না, ব্যাস বলিকা বাখড়া হওয়ার জন্য বাখড়া তো লাগে, তাই এরা হলো বলিকা বাখড়া, এবার শুরু হবে আসল খেলা। এবং এই বলেই দূর দূরান্ত থেকে থাকা ক্রস এক স্নাইপারের সাহায্যে সেই ব্যক্তির মাথায় আঘাত হানেন এবং চারিদিকে রক্তাক্ত অবস্থার সাথে তার শরীরটি লুটিয়ে পড়ে সেই বিল্ডিং এর ছাদে। সিন শিফট হয়, আমরা জানতে পারি ওয়েসলি গিবসন, যিনি এমন একজন ব্যক্তিত্ব যার জীবনে কোনো কিছুই ঠিক নেই,
গার্লফ্রেন্ড থেকেও অন্যের সাথে কাম বাসনায় ব্যস্ত, বস থেকেও যেন মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলার। এবং তার অ্যাকাউন্ট যখন তিনি চেক করছিলেন তিনি জানতে পারেন তার অ্যাকাউন্ট ব্যালেন্সও তলানিতে। তারপরের দৃশ্যে আমরা দেখি ওয়েসলি গিবসন একটি ডিপার্টমেন্টাল স্টোরে এসেছেন এবং সেখানে তিনি এসেছেন তার অ্যাংজাইটি পিল সংগ্রহ করতে, এবং ঘাড় ঘুরিয়ে তিনি দেখতে পান এক ব্যক্তি তার দিকে এগিয়ে আসছে, কিন্তু হঠাৎই সেই ব্যক্তি বাঁক নিয়ে অন্যত্র চলে যায়। এরপর ওয়েসলি যখন ঘাড় ঘুরিয়ে ডিপার্টমেন্টাল স্টোরের সামনে দেখেন তখন তিনি তার ডান দিকে পান গল্পের অন্যতম প্রধান চরিত্র অ্যাঞ্জেলিনা জোলি বা ফক্সকে। তিনি ওয়েসলিকে জানান যে তিনি তার বাবাকে চিনত এবং তারা খুব ভালো বন্ধু ছিল একে অপরের, কিন্তু গতকাল তার বাবাকে মেট্রোপলিটন বিল্ডিং এর ছাদে মেরে ফেলা হয়। অর্থাৎ যে ব্যক্তিটিকে আগে মারা হয়েছিল তিনি হলেন ওয়েসলি গিবসনের বাবা, এবং তাকে জানান যে যে তার বাবাকে মেরেছে তিনি তার পেছনে আছেন এবং তাকে মারতে এসেছে। এই বলে তিনি ওয়েসলিকে সরিয়ে নেন এবং সেখানে শুরু হয় ডিপার্টমেন্টাল স্টোরে এক গুলিযুদ্ধ অ্যাঞ্জেলিনা জোলি বা ফক্স এবং সেই অজানা ব্যক্তিটির মধ্যে, যার পরবর্তীকালে নাম আমরা জানতে পারবো। তিনি হলেন সেই খুনি ভিলেন চরিত্র সিনেমার, যার নাম ক্রস। শুরু হয় এক গুলিযুদ্ধ, সারা ডিপার্টমেন্টাল স্টোর তছনছ হয়ে যায়, বিচ্ছিরি ভাবে চারিদিকে ছড়িয়ে থাকে জিনিস, ঠিক ডিপার্টমেন্টাল স্টোরেরও সেই অবস্থা হয়। কিন্তু সেখান থেকে অ্যাঞ্জেলিনা জোলি একটু নজর ঘুরতেই ওয়েসলি পালিয়ে যায় এবং তিনি ডিপার্টমেন্টাল স্টোর থেকে বাইরে বেরিয়ে যেতে সক্ষম হয়। তিনি একটি স্থানে দাঁড়িয়ে থাকে, কিন্তু অ্যাঞ্জেলিনা জোলি সেই ডিপার্টমেন্টাল স্টোর থেকে বেরিয়ে একটি পোর্শে গাড়িতে করে ওয়েসলিকে তুলে নেন। এখানে ওয়েসলিকে তোলার যে দৃশ্যটি দেখানো হয়েছে সম্পূর্ণ একদম একঘর একটা দৃশ্য, কারণ হলিউডের যে প্রেজেন্টেশন যে থটটা আছে ওটা সমগ্র বিশ্বের সিনেমা মেকিং এর থেকে পুরোটাই আলাদা। ফক্স মনে করেছিল যে ক্রস তার পেছন করবে না, হয়তো তাকে ভুলে যাবে, কিন্তু না, এই কার চেস দৃশ্যে আমরা দেখতে পাই যে ক্রস তার পিছু নেয় এবং শুরু হয় এক কার চেস সিকোয়েন্স। পোর্শে গাড়িতে তাড়া করতে করতে ক্রস একে অপরের মধ্যে শুরু হয় এক কার চেস দৃশ্য, এবং এই দৃশ্য তো সম্পূর্ণ ভিডিও গেমের থেকেও সম্পূর্ণ আলাদা। এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশকেও চাকমা দিয়ে ফক্স ওয়েসলিকে নিয়ে যেতে সেই স্থান থেকে সক্ষম হয়। মারাত্মক একটা দিন যায় ওয়েসলি গিবসনের। সে গাড়ির মধ্যেই শুয়ে পড়ে এবং ঘুম তার ভাঙতেই ওয়েসলি খুঁজে পায় নিজেকে অজানা মানুষের মাঝখানে, অজানা এক স্থানে। সে তড়িঘড়ি সেই স্থান থেকে উঠে চলে যাওয়ার চেষ্টা করলে তার পথ আটকায় গল্পের অন্যতম চরিত্র ফক্স। এরপর ওপর থেকে ফ্র্যাটার্নিটির ডিরেক্টর স্লোন নেমে আসেন এবং সে এসেই একটি বন্দুক ওয়েসলির হাতে দেয় এবং তিনি তাকে বলেন যে যে মাছিগুলো শব্দ পাচ্ছ না, তোমার কাজ হলো তাদের ডানাগুলোকে কেটে ফেলা বা এই গুলির আঘাত করে সেই মাছির শুধু ডানাগুলোকে কেটে ফেলা। ওয়েসলি প্রথমে হতবিম্ব হয়ে যায়, যে সে ভাবে যে কি শুনছি, মাছির ডানা কাটা সম্ভব নাকি গুলি মেরে, কিন্তু এই কাজ সে করে কখন, যখন তার পেছনে মাথার মধ্যে এক অজানা ব্যক্তি তার মাথায় বন্দুক ঠেকায় এবং তাকে বুঝতে পেরে যায় যে যদি সে গুলি না চালায় তাকে মরতে হবে। তখন ওয়েসলি গুলি চালায় এবং সে জানতে পারে যে সে কোনো সাধারণ মানুষ নয়। বিপদের সম্মুখীন হলে ওয়েসলির অ্যাড্রিনালিন রাশ বা হার্টবিট বেড়ে যায় এবং সে গুলি চালিয়ে সেই মাছিগুলোকে এবং তার ডানাগুলোকে কেটে ফেলে। এরপর স্লোন সেই মাছি এবং তার ডানাগুলো সংগ্রহ করে ওয়েসলির হাতে দিয়ে বলে, তুমি হলে তোমার বাবারই মতো, একদম আলাদা, কিন্তু খুবই দুর্ভাগ্য যে তোমার বাবাকে ফ্র্যাটার্নিটির কিছু শত্রু কালকে মেট্রোপলিটনের ছাদে মেরে দিয়েছে। এবার তোমার কাজ হলো তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া। তার হাতে বন্দুক দিয়ে দেয় এবং বলে এটাই হলো তোমার এখন থেকে কাজ। কিন্তু ওয়েসলি একটু নার্ভাস টাইপের, কনফিউজ টাইপের একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি সেই স্থান থেকে এই কাজটি না করে বা কোনো রকম কথা না বলেই সে বন্দুকটি নিয়ে সেই স্থান থেকে বেরিয়ে যায় নিজের বাড়ির দিকে। ওয়েসলি বাড়ি চলে যায়, সে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং যখন তার ঘুম ভাঙে সে ভেবেছিল হয়তো রাতে হয়তো কোনো বাজে স্বপ্ন বা নাইটমেয়ার দেখেছেন, কিন্তু সেটা সম্ভব হয় না, নাইটমেয়ার দেখা সম্ভব না। তিনি বিছানা ছেড়ে ওঠেন এবং তার পোশাকের মধ্যে থেকে বেরিয়ে আসে স্লোন বা ফ্র্যাটার্নিটির ডিরেক্টরে দেওয়া সেই বন্দুকটি এবং সেটি ফ্লোরের ওপর পড়ে যান। ওয়েসলি থেকে বুঝতে পেরে যায় যে এটা কোনো স্বপ্ন না, যা ঘটেছে তা সবই সত্যি। তিনি বন্দুকটি নিয়ে নিজেকে বাথরুমের মধ্যে বন্ধ করে দেন। তার হার্টবিট, তার অ্যাড্রিনালিন রাশ সবকিছু বেড়ে যায়, প্রায় 400 ছাড়িয়ে যায় তার হার্টবিট, এবং তিনি বুঝতে পারেন যে তিনি যা দেখেছেন তা কখনোই দিবা স্বপ্ন নয় বা রাতের কোনো বাজে স্বপ্ন নয়। তিনি যা দেখেছেন, যা ঘটেছে তার সাথে সবই সত্যি। ওয়েসলি এই স্বপ্নটাকে
আদৌ সত্যি কিনা জানার জন্য সে এটিএমে যায়, কারণ তাকে ফ্র্যাটার্নিটি ডিরেক্টর স্লোন বলেছিল যে তোমার বাবার অ্যাকাউন্টে যত টাকা ছিল সব তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এবং এটিএমে গিয়ে তিনি এই সত্যটা যাচাই করতেই তিনি জানতে পারেন যে সত্যি তার অ্যাকাউন্ট যেটা তলানিতে ছিল, ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্য হয়ে গেছিল, সেই অ্যাকাউন্টে অনেক অনেক টাকা বা ডলার আবার চলে এসেছে। এরপরে রোজকার সাধারণ মানুষের জীবনের মতো ওয়েসলি শুরু করে তার 9টা 5টার চাকরি জীবনের ডেলি রুটিন। তিনি তার অফিসে গিয়ে পৌঁছায়, তার ডেস্কে কাজ করতে থাকে এবং প্রত্যেক দিনের মতো তার হিটলার বস এসে উপস্থিত হয় এবং সেই একই ক্যাচর ম্যাচর বসের ওয়েসলি আর সহ্য করে উঠতে পারছিল না এবং এই বসই হলো তার অ্যাংজাইটি পিলের প্রধান কারণ। কিন্তু সেদিন ওয়েসলি ছিল একদম অন্য মেজাজে। সে চেঁচিয়ে উঠে তার বসের ওপরে, তাকে বলে যে তোমাকে হাই স্কুলে সবাই টিজ করতো, এর মানে এই না যে তুমি আজ বস হয়ে সেই রাগটা সব মানুষের ওপর নেবে। তুমি নিজেকে যাই মনে করো না কেন, তোমার কোনো অকাত নেই। সাধারণ মানুষের থেকে তুমি একদম একটা ঘৃণাজনক মানুষ। তুমি যদি মনে করো তোমাকে অফিসে সবাই ভালোবাসে, না, তোমায় সবাই ঘেন্না করে। রইল তোমার চাকরি। ওয়েসলি চললো নিজের রাস্তায়। সে বেরিয়ে অফিস থেকে বেরিয়ে আসে রাস্তার মধ্যে ওয়েসলি গিবসন। তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি রাস্তায় আসতেই তার নিউজ পেপার বোর্ডের ওপর তার চোখ যায় এবং তিনি সেখানে দেখতে পারেন ডিপার্টমেন্টাল ঘটনার বা ডিপার্টমেন্টাল স্টোরের যে ঘটনাটা ঘটেছিল তার জন্য তিনি ওয়ান্টেড। এবং একটু নজর ঘুরতেই তার চোখ যায় একটি গাড়ির মধ্যে এবং তার মধ্যে বসে আছে গল্পের নায়িকা, তার দোস্ত ফক্স। তিনি সেই গাড়িতে গিয়ে বসেন এবং গাড়ি তাকে নিয়ে যায় তার স্বপ্নের জগতে ফ্র্যাটার্নিটির মেম্বার বানাতে। পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে ফক্স গাড়িতে করে ওয়েসলিকে নিয়ে যায় একটি পুরনো টেক্সটাইল কারখানায়, যেখানে তার সাথে দেখা হয় ফ্র্যাটার্নিটি ডিরেক্টর স্লোনের সাথে। ওয়েসলি মজার ছলে তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তো পুরনো টেক্সটাইল কারখানার পেছনে এজেন্ট তৈরি করছো, সুপারি কিলার তৈরি করছো এবং মানুষকে মারছো। তখন স্লোন তার সাথে মজা না করেই তাকে জিজ্ঞাসা করে তুমি রেডি তো, তুমি পারবে তো তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। তখন সে বলে হ্যাঁ আমি পারবো। এবং এরপরেই ফক্সকে স্লোন অর্ডার দেয় যাও আজ থেকেই তার ট্রেনিং শুরু করো। এরপরে ফক্স স্লোনকে নিয়ে যায় তার ট্রেনিং রুমে, যেখানে ওয়েসলির সাথে দেখা হয় রিপেয়ারম্যানের। মানে প্রথম ধাপ রিপেয়ারম্যানের সাথে শুরু হয় তার ট্রেনিং। তাকে একটি চেয়ারে বসানো হয় এবং তাকে বেঁধে দেওয়া হয়। তখনও ওয়েসলি জানতো না যে ট্রেনিংটা কতটা যন্ত্রণাদায়ক হতে চলেছে। এবং তাকে জিজ্ঞাসা করা হলে, মানে ওয়েসলি রিপেয়ারম্যানকে জিজ্ঞাসা করে যে তুমি আমায় বাঁধছো কেন, এবং বাধা হয়ে গেলে রিপেয়ারম্যান শুরু করে তার ট্রেনিং। সে সপাটে তার মুখে একটা ঘুষি মারে এবং তার নাক ভেঙে দেয়। এরপরে তাকে আবার জ্ঞান ফেরানো হয়, মানে তার ঘুষি খেয়ে তার জ্ঞান চলে যায় এবং তার জ্ঞান ফিরতেই তার শুরু হয় ট্রেনিং। এবং তাকে অনবরত ঘুষি মারতে মারতে তার সাদা জামা করে দেওয়া হয় রক্তে লাল। ফক্স তাকে অনবরত মারতে মারতে তাকে জিজ্ঞাসা করা হয় কেন তুমি এখানে এসেছো, তুমি সত্যিই কি তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছো নাকি এখানে তুমি টাইম পাস করতে এসেছো। এরপর শুরু হয় ওয়েসলি ট্রেনিং এর দ্বিতীয় ধাপ, যেখানে ওয়েসলিকে নিয়ে যাওয়া হয় এক কসাইয়ের কাছে। মানে এমন একটা রুম যেখানে অনেকগুলো শুয়োর বা কোনো একটা প্রাণীর মাংস পুরো পিল করা বা তার চামড়া তলায় ঝুলছে এবং সেখানে দাঁড়িয়ে আছে চাকু সমেত এক প্রচন্ড মোটা ব্যক্তি। তার কাছে নিয়ে যাওয়া হয় এবং সে প্রথম থেকেই ওয়েসলিকে উত্তপ্ত করতে থাকে এবং তাকে বলে তোমায় দেখেই বোঝা যাচ্ছে তোমার ভেতরে দম নেই, তোমার কোনো যোগ্যতা নেই। এবং এই শুনে ওয়েসলি রেগে যায় এবং তাকে আঘাত করতে চাইলে সে সরে যায়। মানে সেই লোকটি এতটাই দক্ষ যে জানে যে কিভাবে একজন এজেন্টকে তৈরি করতে হয়। এবং ট্রেনিং এ একটা দৃশ্যে এটাও দেখানো হয় যে সে ছুরি চালাতে চালাতে একটা টাইমে দেখা হয় যে ছুরি ওয়েসলির হাতের এপার ওপার করে দেওয়া হয়। রক্তে লাল হয়ে যাওয়া ওয়েসলিকে নিয়ে যাওয়া হয় হিলিং রুমে। মানে এমন একটা রুম যেখানে বোঝা যাচ্ছে যে শয়ন কক্ষ বা যেখানে বাথটাবের মতো একটা জায়গা আছে যেখানে শুইয়ে মানুষকে হিল করা হয়। কি দিয়ে? এখানে এক পিওর সায়েন্স ইউজ করা হয়েছে, যেটার অর্থ হলো যে বরফের মধ্যে বা কোনো ঠান্ডা কনকনে বরফ জলে যদি কোনো মানুষকে শুইয়ে রাখা হয়, তার শরীরের যত আঘাত আছে, ব্যথা বেদনা আছে, তা উপশম হয়ে যায় অনেকটাই। এখানে ওয়েসলির সাথে দেখা হয় সেই রুমের মধ্যেই থাকা এক রাশিয়ান ব্যক্তির, যার কাজ হলো বোম তৈরি করা বা সে ইঁদুরের মধ্যে বোম লাগিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। এই ব্যক্তির সাথে সেই হিলিং রুমে দেখা হয়ে যায় ওয়েসলির। সিনেমার মুখ্য আকর্ষণ শুরু হয় এই পর্যায় থেকে, যেখানে আমরা দেখতে পারি ওয়েসলির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় গল্পের অন্যতম ট্রেনার গানস্মিথের। গানস্মিথের কাজ কি করে একটা গুলিকে কার্ভ করে সামনের লক্ষ্যকে উপেক্ষা করে পেছনের যে মেন লক্ষ্যটা থাকে
তাকে শ্যুট করা। এবং এখানে গিয়ে ফক্স তাকে বলেন যে এই দৃশ্যে বা এই ট্রেনিংয়ে তোমার শেখানো হবে যে কি করে একজন ব্যক্তিকে গুলি মারা হয় এবং একজন যখন অন্য একজন ব্যক্তিকে গুলি মারে তখন তার অনুভূতিটা কেমন হয়। এইখানে আমরা জানতে পারি যে গানস্মিথের প্রধান কাজ হলো গুলি কার্ভ করে এজেন্ট বা সুপারি কিলার তৈরি করা। তাকে সেই মতো হাতে বন্দুক দিয়ে বলা হয় সামনের যে লক্ষ্যটাকে দেখছো তোমার সেটা কার্ভ করে সামনের এক মরা পচা গলা কোনো একটা মাংসের টুকরো রেখে দেওয়া হয় এবং বলা হয় এই মাংসের টুকরোটাকে কার্ভ করে তোমার পেছনে যে লক্ষ্যটা আছে সেখানে গুলি চালাতে হবে। এবং গল্পে বা এই দৃশ্যে উপস্থিত হয় স্লোনকে যখন জিজ্ঞাসা করা হয় যে সত্যি কি এটা সম্ভব, এটা তো কোনোভাবেই সম্ভব না, তখন স্লোন তাকে একটা ভালো কথা বলেন, এটা তোমার ইনস্টিংক্টের উপর ডিপেন্ড করে আছে ওয়েসলি, যদি তুমি মনে করো যে তুমি পারবে তাহলে তুমি পারবে। এবং তার হাত থেকে বন্দুক নিয়ে সেই বয়স্ক ফ্র্যাটার্নিটির ডিরেক্টর স্লোন লক্ষ্যভেদ করেন এবং তিনি দেখান কিভাবে গুলি অনায়াসে কার্ভ করতে পারা যায়। এর পরের দৃশ্যে আমরা জানতে পারি যে অ্যাঞ্জেলিনা জোলি তাকে অন্য একটি ট্রেনিং এর জন্য নিয়ে যায় এবং একটি ছাদের উপর নিয়ে যায় এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং সে গিয়ে পড়ে একটি চলন্ত ট্রেনের উপর এবং তারা দুজনে দৌড়াতে থাকে সেই ট্রেনের উপর থেকে। প্রথমে ওয়েসলি ফক্সকে গালিগালাজ করলেও পরে সে তার পিছনে দৌড়াতে থাকে এবং একটি টানেল আসে, যে টানেলে এক জিমন্যাস্টিক ফিজিক্স দেখিয়ে ফক্স বেরিয়ে গেল, সেটা লক্ষ্যভেদ করতে বা সেই জায়গা থেকে বা টানেলটাকে ক্রস করতে ব্যর্থ হয় ওয়েসলি নিজে এবং সে আহত হয়। তারপরে আবার তাকে আনা হয় সেই হিলিং রুমে এবং যেখানে আমরা দেখতে পারি সেই রাশিয়ান ব্যক্তিটি যার প্রধান কাজ হলো বিভিন্ন ইঁদুরকে নিয়ে তাদের শরীরে বোম লাগিয়ে এক্সপেরিমেন্ট করা। এবং এই দৃশ্যে সেই রাশিয়ান ব্যক্তিটি বলেন যে এই যে বোমটা দেখছো ইঁদুরের গায়ে লাগিয়ে অন্যকে মারা যায়, এটার বড় ভক্ত ছিল তোমার বাবা এবং তোমার বাবাই আমাকে এই বোম বিদ্যাটা শিখিয়েছে। তারা যখন নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত থাকে সেই সময় সেই আইস ওয়াটার থেকে বেরিয়ে আসে গল্পের নায়িকা ফক্স নগ্ন অবস্থায় এবং তাকে দেখে রাশিয়ান ব্যক্তিটি হুইসেল মানে এবং তারা ভাবতে থাকে যে এইরকম একজন সুন্দর নারী যার সাথে দেখলে প্রেম আলাপ বেড়ে যায়, সে কিভাবে ট্রেনিং এর সময় এত অত্যাচারী হয়ে যায়। এরপরে আমরা দেখি দৃশ্যে ফক্স ওয়েসলিকে নিয়ে যায় এক অন্যরকম ট্রেনিং এ, যেখানে তাকে একটা টেক্সটাইল স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে একটি শাটল কন্টিনিউ চলছে এবং ওয়েসলিকে ফক্স বলে তোমাকে এই শাটল বা মাকুটিকে চলন্ত অবস্থাতেই ধরতে হবে। প্রথমে ওয়েসলি রাজি না হলেও তাই সে বুঝতে পেরে যায় যদি সে যদি এই কাজটি না করে আবার তাকে হয়তো রক্তাক্ত করে দেবে ফক্স এবং সে অ্যাড্রিনালিন রাশ বেড়ে যেতে থাকে তার মধ্যে। তার অ্যাড্রিনালিন রাশ এবং হার্টবিট 400-র উপরে গেলে সেই মাকুটিকে সহজেই ধরে ফেলতে পারে এবং এইখানে মোশন গ্রাফিক্সের অনেক জাদুবিদ্যারও ব্যাপার আছে। সিনেমায় দেখানো হয় কিভাবে একটি শাটলকে স্লো মোশনে দেখিয়ে জনতার দৃষ্টি আকর্ষণ করতে হয় এবং এই দৃশ্যেই আমরা দেখতে পারি যে ওয়েসলি প্রথম চেষ্টাতেই সেই মাকু বা শাটলটিকে ধরে ফেলে, কিন্তু শুধু তাই নয়, ধরার সঙ্গে সঙ্গেই তার মধ্যে এক ক্ষত সৃষ্টি হয় এবং সেই স্থান থেকে ওয়েসলি রেগে গিয়ে বেরিয়ে যায়। ট্রেনিং এ অনিচ্ছা থেকে ফক্স এবং রিপেয়ারম্যান তার উপর চড়া হয়, তাকে পাঞ্চার দিয়ে ঘুষি মারতে থাকে এই দৃশ্যে ফক্স এবং তাকে জিজ্ঞাসা করা হয় তিনি এখানে কেন এসেছেন এবং উত্তরে ওয়েসলি তাকে বারবার একটি কথা বলে তিনি জানেন না তিনি কে। এবং এরপরে এই সব কিছু থেমে গেলে আমরা দেখতে পাই স্লোন বা ফ্র্যাটার্নিটি ডিরেক্টর ওয়েসলিকে তার বাবার রুমে নিয়ে যায় এবং তাকে নিয়ে গিয়ে স্লোন বলেন তার বাবার মতো অ্যাসাসিন প্রচন্ড রেয়ার এবং সৃষ্টি হয়নি আর দুটো এবং তাকে সেই রুমটি সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়। পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে ওয়েসলি তার বাবার যে কিলিংস এর রেকর্ডগুলো ছিল তা একে একে চেক করতে থাকে এবং পুঙ্খানুপুঙ্খভাবে যখন চেক করে তখন সে জানতে পারে যে কিলিংস যে করতো তার বাবা সেই ক্রিমিনালগুলোকে তা প্রচন্ড অ্যাকিউট এবং ইন্টেলেকচুয়াল বেসের উপর নির্মিত ছিল, মানে কেউ তার হাত থেকে রেহাই পেত না এবং এই জন্যই সেই ক্রস তার বাবাকে মেরে দিয়েছিল, কারণ সে চেয়েছিল যে সে শ্রেষ্ঠত্বের শিরোপা একমাত্র তার। এরপরে আমরা দেখতে পারি যে ওয়েসলি একে একে প্রত্যেক কটা ট্রেনিং কি করে পাস করে যায়। ফরওয়ার্ডে বা ফ্ল্যাশ হ্যান্ডে আমরা দেখতে পারি যে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় সেই রিপেয়ারম্যানের কাছে যার কাজ হলো ঘুষি মারা বা টর্চার সহ্য করা ট্রেনিং দেওয়া এবং তাকে যথারীতি বেঁধে দেওয়া হয় সেই চেয়ারের সাথে এবং সেই চেয়ার ভেঙে সেই রিপেয়ারম্যানকে ডজ করতে সক্ষম হয়। এরপরে সে পাস করে সেই ছুরি চাকুর ট্রেনিং, সে তার স্কিলের মাধ্যমে সেই ব্যক্তিকে দেখিয়ে দেয় যে সে কেন যোগ্য এবং সে কোনো ভীরু পুরুষ নয়।
সে একটি ছুরির আঘাত করে তার গলার মধ্যে হালকা করে, এবং সে তৎক্ষণাৎ তাকে জানান দিয়ে দেয় যে সে এখন তৈরি। শুরু হয় তার থার্ড ট্রেনিং। কারণ প্রথম দুটো ট্রেনিংয়ে সে যে বাবার রক্ত তার শিরায় মজ্জায় ধমনীতে বহন করে যাচ্ছে তার প্রমাণ ওয়েসলি দিয়ে দিয়েছিল, এবং তা দৃষ্টিগোচর হয়নি স্লোন এবং ফক্সের। কিন্তু এরখানে শুরু হয় তার আরও একটি ট্রেনিং বা ট্রেনিংয়ের রেজাল্ট, যেখানে আমরা দেখি যে তাকে নিয়ে যাওয়া হয় সেই টেক্সটাইল কারখানার সেই মাকু বা শাটেল গ্র্যাব ট্রেনিংয়ের জন্য। এই ট্রেনিংটি দেওয়া হয় এজেন্টদের, কারণ তাদের দৃষ্টি কতটা শক্তিশালী বা কমজোর এটা জানার জন্য। এবং এখানে আমরা দেখি তার অ্যাড্রিনালিন রাশ এবং হার্টবিট আগের মতোই বেড়ে যায়, এবং সেই লুমটিকে ভেঙে সুতো সমেত সেই শাটেল বা মাকুটিকে গ্র্যাব করে ছিন্ন করে বার করে আনে গল্পের নায়ক ওয়েসলি গিবসন। এবং এর পরের দৃশ্যে আমরা চলে যাই, এবং এখানে শুরু হয় ওয়েসলির প্রধান ট্রেনিং এবং তার ফলাফল, যেখানে আমরা জানতে পারি যে গানস্মিথ নামে যে ব্যক্তিটি ছিল, যার ট্রেনিং পদ্ধতি হলো সেই ফিজিক্সকে কার্ভ করা বা সেই ফিজিক্সের নতুন এক্সপ্লোরেশন। অর্থাৎ কোনো একটি গুলি আছে বা বন্দুকের মধ্যে দিয়ে এই গুলিটি চালিয়ে তার লক্ষ্যভেদে পৌঁছাতে হবে, সোজা মেরে না, বরঞ্চ সেটিকে বেঁকিয়ে বা কার্ভ করে। এখানে ওয়েসলি বারবার ফেল করছিল, যেটি দেখে ফ্র্যাটার্নিটি ডিরেক্টর স্লোন। তখন তিনি একটি ভালো মজার খেল খেলেন, তিনি ফক্সকে সামনে রেখে দেন এবং পেছনে রাখেন সেই লক্ষ্যবস্তুটিকে, এবং তিনি ওয়েসলিকে অর্ডার দেন, নাও এবার তুমি লক্ষ্যভেদ করো বা গুলি কার্ভ করে তুমি লক্ষ্যে হিট করো। ওয়েসলি প্রথমে আমতা আমতা করলেও তিনি জানতেন যে যদি সে লক্ষ্যভেদ না করতে পারে মারা যাবে তার প্রিয় বন্ধু ফক্স। এবং এখানে তার হার্টবিট আগের থেকে অনেক বেড়ে যায়, তার মধ্যে অ্যাড্রিনালিন রাশ আগের থেকে অনেক বেড়ে যায়, এবং ফক্সের বাঁদিকের চুল ছুঁয়ে বেরিয়ে যায় সেই বুলেটের মধ্যে থাকা গুলি কার্ভ করে সেই লক্ষ্যবস্তুর দিকে। ব্যাস, ওয়েসলি গিবসন আর ভীরু কাপুরুষ নেই, সে পরিণত হয়েছে তার বাবার মতো একজন রেয়ার পিস মর্দকা বাচ্চাতে। এরপরে শুরু হয়ে যাবে তার কনসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্ট। সিনেমাটা এতটাই মজাদার যে সিনেমার বুনন বা মজা কখনো শেষ হয় না। এবং এই দৃশ্যে ফ্র্যাটার্নিটি ডিরেক্টর স্লোন ওয়েসলিকে নিয়ে যায় একটি উইভিং রুমে বা বুনন ঘরে, এবং সেখানে গিয়ে তিনি বলেন যে এখানেই 1000 বছর আগে শুরু হয়েছিল এই পরম্পরা, বা এখানেই তারা স্থির করতো যে কাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এবং তাকে একটি বুনন দেখিয়ে স্লোন ওয়েসলিকে বলেন যে এই দেখো, এইখানে আমরা ইন্টারপ্রিট করি, বা আমার ডিরেক্টর হিসেবে কাজ হলো ইন্টারপ্রিট করা যে কে কাকে মারবে। তাকে বুনন দেখিয়ে বলে এই দেখো, যদি ভার্টিক্যালি এক ঘর ছেড়ে যদি বুনন থাকে তাহলে বুঝবে সংখ্যা 1, এবং যদি হরাইজন্টালি এক ঘর ছেড়ে বুনন থাকে তাহলে ভাববে সংখ্যা 0। এইভাবেই আমার কাজ হলো ইন্টারপ্রিট করা, আর তোমার কাজ হলো পৃথিবী থেকে সেই ব্যক্তিকে সরিয়ে দেওয়া। এবং এখানেই ওয়েসলি পেয়ে যায় তার প্রথম অ্যাসাইনমেন্ট। উঠে আসে এক ব্যক্তির নাম, যার নাম রবার্ট ডান ডেরিয়ান, এবং এই ব্যক্তিকে মারার জন্য পাঠানো হয় ওয়েসলিকে। এবং ফক্স তাকে বলেন তোমার কাজ হলো 6টা জানলার মধ্যে ঠিক 5ম জানলা দিয়ে বুলেট কার্ভ করে এই ব্যক্তিকে হত্যা করতে হবে। সব কিছু তৈরি, ট্রেনিং রেডি, তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট ফক্স রেডি, তার প্রিয় বন্ধু। কিন্তু ওয়েসলি উইথড্র করে, সে গুলি মারতে পারে না সেই রবার্ট ডিন ডারডেনকে। কেন? কারণ ওয়েসলির মনে একটা প্রশ্ন জাগে। সে ফক্সকে বলে আমি জানি না যে কেন আমি সেই ব্যক্তিকে শ্যুট করছি, তার অপরাধটা কি, এই জন্য আমি গুলি চালাইনি। ওয়েসলির প্রচণ্ড কিউরিয়াস মাইন্ড ছিল, ফক্স এটা জানতো প্রথম থেকেই। সে যখন প্রশ্ন করেছিল যে না জেনেই কাউকে মারা তার পক্ষে সম্ভব হবে না, তখন একটি উদাহরণ দিয়ে ফক্স তাকে এই কারণটি বলেছিল। সে বলেছিল যে সে যখন ফ্র্যাটার্নিটি জয়েন করে তার 1 সপ্তাহ পরেই এক ব্যক্তির সুপারি তার বা অ্যাসাইনমেন্ট তাকে দেওয়া হয়, তার নাম ছিল ম্যাক্স পার্ট্রিজ। সে কি করেছিল? সে করেছিল যে এক মেট্রোপলিটন সিটির জাজকে মেরে দিয়েছিল আগুনে পুড়িয়ে, এবং তার পরিবারের যারা বাদবাকি সদস্যরা ছিল তাদের শরীরে তার দিয়ে দাগ দেওয়া হয়েছিল যাতে তারা এই শিক্ষা ভুলে না যায়। এবং এই ঘটনার যে প্রধান যে ভিকটিম ছিল সেটা ছিল স্বয়ং ফক্স নিজেই। তিনি ওয়েসলিকে কথা বলেননি, কিন্তু যখন সে উঠে চলে যাচ্ছিল তখন সেই তারের দাগ তার ঘাড়ে বা গর্দানের মধ্যে দেখতে পায় ওয়েসলি, এবং সে স্পষ্ট বুঝতে পেরে যায় যে সেই ম্যাক্স পার্টিজকে কেন মারার জন্য ফক্সকে পাঠানো হয়েছিল এবং সেই পরিবারটি কে ছিল। এবং সে এটাও জানতে পেরে যায় যে সেই জাজ ছিল ফক্সের বাবা, এবং তার মৃত্যুর পর ধীরে ধীরে সে ফ্র্যাটার্নিটি জয়েন করেছিল এর প্রতিশোধ নেবে বলে। প্রশ্ন উত্তর সব পেয়ে যায় ওয়েসলি। সে তৈরি হয়ে যায় সেই ব্যক্তি বা অজানা ব্যক্তি রবার্ট ডিন ডারডেনকে হত্যা করার জন্য। আগেকার মতো তার টার্গেট হলো 6ষ্ঠ জানলা ছেড়ে 5ম জানলা দিয়ে সেই ব্যক্তিকে
হত্যা করা বুলেট কার্ভ করে। সেই ট্রেনটি চলতে থাকে, অচুক নিশানা, অ্যাড্রিনালিন রাশ এবং বাপের রক্তেও তার শরীরে মজ্জায় বই নিয়ে যাওয়া তার ইনস্টিংক্ট অভ্রান্ত থাকে। সে গুলি চালায় সেই রবার্ট ডিন ডার্ডেনের দিকে এবং স্লো মোশনে দেখানো হয় সেই লক্ষ্য ভেদ করে এগিয়ে যায় ওয়েসলি গিবসন, বা সেই রবার্ট ডিন ডার্ডেনকে মেরে দেয় এক কথায়। এরপরে তার কাছে আসে এক বিজনেস টাইকুনের অ্যাসাইনমেন্ট। তার কাজ হলো বা তার রুট হলো একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে যাওয়া, এবং তাকে যখন এই অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সে খুব হালকাভাবেই নিয়ে নিয়েছিল সেই বিজনেস টাইকুনকে। সেই বিজনেস টাইকুন সিগারেট বা চুরুট খেতে খেতে তার গাড়িতে করে যাচ্ছে এবং ওয়েসলি তাকে দেখতে পেয়ে এগিয়ে যায় তাকে মারবে বলে, এবং তার বিখ্যাত সেই লাইনটি যেটা সে সবাইকেই বলে থাকতো, আই অ্যাম সরি, সেই লাইনটি বলে সে গুলি চালায় সেই বিজনেস টাইকুনের দিকে। কিন্তু বিজনেস টাইকুনের গাড়ি ছিল বুলেট প্রুফ এবং লক্ষ্য ভেদ না করতে পেরে তিনি ফেল করে যান। এবং তাকে অ্যাসিস্ট করতে আসে সেই দৃশ্যে তার বন্ধু ফক্স, এবং সে যখন বুঝতে পারে যে এই রুট বা এই বিজনেস টাইকুন যদি ছাড় পেয়ে যায় আজকে, সে এই রুট দিয়ে আর যাবে না এবং সে সম্পূর্ণ অ্যালার্ট হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে, তাকে মারা আর সহজ হবে না। এবং এই দৃশ্যে যেহেতু তার বাবা একজন রেয়ার অ্যাসাসিন ছিলেন, তার রক্ত ওয়েসলি বই নিয়ে যাচ্ছে তার শরীরে, তিনি কি করেন, একটু লক্ষ্য করেন সেই গাড়িটির দিকে। সে দেখতে পায় যে সেই বিজনেস টাইকুন যে সিগারেট খাচ্ছিলেন তার গাড়ির ওপর দিয়ে বা ছাদ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তখন সে বুঝতে পেরে যায় যে গাড়ির ওপরে যে হুডটা আছে ওটা খোলা, এবং এখানে সেই ফিজিক্সের আবার বলবো এক্সপ্লোরেশন, কি করে গাড়ি পাল্টি খেয়ে গাড়ির ওপর দিয়ে যায় এটা বোঝাটা ঠিক সম্ভব না, তাই সিনেমাটাকে এনজয় করাই ভালো। এবং এখানে আমরা দেখি সেই এক গাড়ি তার পাল্টি খেয়ে সেই গাড়ির ওপর দিয়ে চলে যায়, এবং ওয়েসলি তার সেরা লাইন আই এম সরি বলে সেই বিজনেস টাইকুনের দিকে গুলি মারে এবং লক্ষ্যভেদ করেন বা তাকে মেরে দেন। সেকেন্ড অ্যাসাইনমেন্ট অ্যাচিভড। তারা দুজনেই খোশ মেজাজে থাকে এবং ওয়েসলি কি করে, তার বাড়িতে যায় তার বন্ধু ফক্সকে নিয়ে। সেখানে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়, তাকে সে পাত্তা না দিয়ে তার বাথরুমে চলে যায় এবং সেখান থেকে কালেক্ট করে তাকে দেওয়া তার প্রথম বন্দুকটি, যেটা স্লোন তাকে দিয়েছিলেন, এবং সেটি তিনি বাথরুমের সিস্টেম বা ছোট্ট যে চৌবাচ্চিটি থাকে সেখান থেকে তিনি নিয়ে আসেন। এবং ফক্স তাকে বলে, তুমি দাঁড়াও, আমি একটা গাড়ির ব্যবস্থা করছি, অপেক্ষা করো। ওয়েসলি অপেক্ষা করতে থাকে তার বন্ধু ফক্সের জন্য, কিন্তু হঠাৎই তার চোখ যায় দূরে এক ব্যক্তির দিকে এবং তাকে তার মনে হয় যে সেই ব্যক্তিটি হয়তো তার চেনা, এবং সে বুঝতে পেরে যায় এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে তাকে ডিপার্টমেন্টাল স্টোরে মারার চেষ্টা করেছিল, এবং এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে তার বাবাকে হত্যা করেছে। এবং সে রাগ, ঘৃণা এগুলো কন্ট্রোল করতে না পেরে সে এগিয়ে যায় সেই ব্যক্তি বা ক্রসকে মারার জন্য। সে গুলি চালাতে থাকে এবং তাকে গানস্মিথ যে স্কিলটা শিখিয়েছিল কী করে বুলেট কার্ভ করে তার শত্রুকে হামলা করতে হয়, লক্ষ্যভেদ করতে হয়, সেটি তিনি অ্যাপ্লাই করে, কিন্তু গুলিটি গিয়ে লাগে তার রাশিয়ান বন্ধু বমারের গায়ে এবং তার অবস্থা শোচনীয় হয়ে যায় সেই স্থানে। এবং বাদবাকি মেম্বাররা যারা ছিল তারা ক্রসের দিকে এগিয়ে গেলেও ক্রসকে ধরা তাদের পক্ষে অত সহজ ছিল না, কারণ ক্রস ছিল সত্যি এক অন্যতম গুণের অধিকারী বা সে অনেক বড় অ্যাসাসিন। এবং হিলিং রুমে আমরা দেখি এক ব্যর্থ চেষ্টা করে সেই রাশিয়ান ব্যক্তিটিকে, যে বোম বানানোর খুবই বড় ভক্ত ছিল, সেই ব্যক্তিটিকে বাঁচানোর জন্য, কিন্তু তারা প্রত্যেকে ব্যর্থ হয়ে যায়। এর পরের দৃশ্যে ওয়েসলি কি করে, যে সেই ব্যক্তিটিকে ক্রস যে বুলেট মেরেছিল সেটি একটি ট্রেসেবল বুলেট ছিল, এবং সে সেই বুলেটটি স্লোনের হাতে দিয়ে বলে, এই বুলেটটি কেন ট্রেসেবল, কেনই বা এতদিন আনট্রেসেবল বুলেট ইউজ করার পরেও ক্রস এই ট্রেসেবল বুলেটটি ব্যবহার করছে, এবং এটি তৈরি করেছে ইস্টার্ন মোরাভিয়ার এক ব্যক্তি যার নাম পেকওয়ার্সকি। অর্থাৎ ওয়েসলি স্লোনকে বলে যে ক্রস আমাকে চ্যালেঞ্জ করছে, সে আমাকে ইস্টার্ন মোরাভিয়ার এই স্থানে ডাকছে, এক চার্চে যেখানে 1000 বছর আগে স্থাপিত হয়েছিল ফ্র্যাটার্নিটির। ওয়েসলির কনফিডেন্স দেখে স্লোন খুবই খুশি হয় এবং তার হাতে বন্দুক দিয়ে বলে, যাও, তাহলে এটাই তোমার পরের অ্যাসাইনমেন্ট। সে চলে যায়, কিন্তু পাশে থাকা ফক্স স্লোনকে বলে, এটা একটা ব্যাড আইডিয়া, নতুন একটা ছেলে ট্রেন করা হয়েছে, তাকে এইভাবে এত বড় একটা অ্যাসাইনমেন্টে পাঠানো উচিত হয়নি স্লোনের। তখন স্লোন একটি জুটের টুকরো তার হাতে দিয়ে বলে, এই দেখো, তোমার অ্যাসাইনমেন্ট হলো ওয়েসলি গিবসনকে মেরে দেওয়া। অর্থাৎ সেই বুনন বা জুটের ইন্টারপ্রিট করে স্লোন জানতে পেরেছে এবার ওয়েসলিকে মারার সময় এসে গেছে। সে ফক্সকে সেই কাপড়টি দিয়ে দেয় এবং বলে, ক্রসকে মারার পরে তোমার কাজ হলো ওয়েসলি গিবসন বা তার বন্ধু ওয়েসলিকে মেরে দেওয়া।
বন্দুকের ট্রেস ফলো করে ওয়েসলি পৌঁছে যায় ইস্টার্ন মোরাভিয়ার এক মনাস্টারিতে। খুবই সুন্দর পরিবেশ, এক ধার্মিক এলাকা। দেখে বুঝতে পারা যায় না যে এখানে লুকিয়ে থাকে অ্যাসাসিনরা এবং এখানেই ট্রেনিং দেওয়া হয় অ্যাসাসিনদের এবং এখানেই পেকওয়ার্স্কির মতো এক ব্যক্তিত্ব তৈরি করে মানুষকে মারার গুলি। তিনি দরজা খুলে এগিয়ে যান এবং সেখানে এক ব্যক্তি পেন্ট করছিল। তাকে দেখে ওয়েসলি জিজ্ঞাসা করে কিছু কথা, কিন্তু সে পেন্ট করতে করতে ওয়েসলি যখন তার দিকে এগিয়ে যাচ্ছে সে সেই স্থান থেকে পালিয়ে যায় এবং তখনই ওয়েসলি বুঝতে পেরে যায় যে এই হলো সেই ব্যক্তি পেকওয়ার্স্কি। কিন্তু বেশি দূর যেহেতু তিনি পালাতে পারেন না, কারণ তার বয়স যথেষ্ট বেশি, তার পক্ষে জোরে দৌড়ানো বা দৌড়ে প্রতিযোগিতায় জেতা ওয়েসলির থেকে সম্ভব নয়। তিনি একটি অন্ধকার ঘরের মধ্যে ঢুকে যায় এবং তাকে ধাওয়া করে ওয়েসলি, কিন্তু তার চতুর চালের কাছে মাত খেয়ে যায় ওয়েসলি। তার মাথায় বন্দুক ধরে তাকে সেই ঘর থেকে বের করে আনে পেকওয়ার্স্কি। কিন্তু না, এখানেই শেষ না, তার থেকেও আরও বেশি চালাক, ফক্সের মতো চালাক বা শিয়ালের মতো চালাক ফক্স। তিনি পেকওয়ার্স্কির মাথায় বন্দুক ধরে পেছন থেকে এবং তাকে বলে, যদি তুমি বন্দুক না নামাও তোমার খুলি খালি করে দেবো। গুলি চালাতে যাবে এমন অবস্থায় পেকওয়ার্স্কি নত হতে বাধ্য হয়। সে ওয়েসলিকে বলে, আমি তোমাকে একমাত্র ক্রসের একটা মিটিংয়ের অ্যারেঞ্জ করে দিতে পারবো, তার সাথে আমি তার ঠিকানা তোমায় দিতে পারবো না। এবং তাতেই রাজি হয়ে যায় ওয়েসলি গিবসন। পেকওয়ার্স্কি একটি রেলওয়ে স্টেশনে অপেক্ষায় থাকে ক্রসের সাথে দেখা করবে এবং রেলওয়ে স্টেশনের একটি রুমে অ্যাম্বুশ বা অপেক্ষায় থাকে ফক্স এবং ওয়েসলি যে কখন তারা ক্রসের দেখা পাবে। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি যে সেই পেকওয়ার্স্কি নামে বৃদ্ধ ব্যক্তিটি দৌড়ে পালাতে থাকে এবং তার পিছনে ফক্স এবং ওয়েসলি তাকে ধরবে বলে। কিছু দূর দৌড়ে যেতেই ওয়েসলি কিছু একটা ভাবতে থাকে এবং সে ভাবে যে হয়তো পেছনের কোনো কামরাতে সে ক্রসকে দেখতে পেল এবং সে শিওর হয়ে যায়। তার ইনস্টিংক্ট এতটাই শক্ত মজবুত যে সে কখনো নিজেকে ডাউট করতে পারে না। সে সেই কামরায় উঠে যায় এবং কামরায় উঠে সে বন্দুক বার করতেই বাদ বাকি প্যাসেঞ্জাররা ভয় পেয়ে যায় এবং সে ক্রসকে তাড়া করতে থাকে দৌড়ে। কিন্তু ক্রসকে মারা এত সহজ ছিল না এবং এখানেই আমরা জানতে পারি যে ফক্সকে যেহেতু ফেলেই ওয়েসলি সেই ট্রেনের মধ্যে উঠে গেছিল, ফক্সের কাছে আর রাস্তা ছিল না। সে একটি গাড়ি নিয়ে সেই ট্রেনটিকে পিছু করতে থাকে এবং পিছু করতে করতে ধাওয়া করে সে ওয়েসলি এবং ক্রসের মধ্যে হয়ে যাওয়া সেই দ্বন্দ্বযুদ্ধের। এবং এই দৃশ্যে যখন পেছন থেকে ওয়েসলিকে ক্রস জড়িয়ে ধরে তার কানে কিছু বলতে যায়, তখন সেই সময় পাশ থেকে গুলি মারে ফক্স। এবং এই দৃশ্যেই আমরা সেই ঘটনাটি জানতে পারি, যেটা হচ্ছে আপনার মনে হতে পারে যে ফিজিক্সের বিশাল বড় বালাৎকার এই সিনটায় হয়তো হয়ে গেছে, কারণ এই রকম একমাত্র সিকোয়েন্স প্রেজেন্টেশন হলিউডের লোক ছাড়া কারোর পক্ষে ভাবা সম্ভব নয়। একটি বুলেটকে কি করে কার্ভ করে তার লক্ষ্যভেদ করতে হয় আমি বারবার বলছি, এবং এই দৃশ্যে সেই সিকোয়েন্স বা সেই থটের পুনরাবৃত্তি ঘটে। এবং এখানে আমরা দেখি যে যখন ক্রস এবং ওয়েসলির মধ্যে মারামারি হচ্ছে, সেই চলন্ত ট্রেনের মধ্যে গাড়ি নিয়ে ঝাঁপ দেয় স্বয়ং ফক্স এবং সে নিজে আহত হয়, তার মাথা ফেটে যায়। ওয়েসলি একজন ট্রেন্ড অ্যাসাসিন, তার সাথে শুরু হয় আরেক ট্রেন্ড অ্যাসাসিন ক্রসের গুলিযুদ্ধ বা বুলেট ওয়ারফেয়ার। এবং এখানে আমরা দেখি যে যখন ফক্স আহত, তার মাথা ফেটে যায়, তার দিকে গুলি কাট করে গুলি চালায় ক্রস এবং বুলেট স্কিল দেখিয়ে সেই গুলিটিকে আটকে দেয় স্বয়ং ওয়েসলি এবং তাদের মধ্যে শুরু হয় আরেক দ্বন্দ্বযুদ্ধ। এবং এই সময় আমরা দেখি যে ট্রেনের যে ম্যানেজার বা চালক ছিলেন, যে সিকিউরিটি গার্ড ছিলেন, তার প্রধান কাজ ছিল বাদবাকি প্যাসেঞ্জার সেফটি বা তাদের জীবনে যাতে কোনো রকম ঝুঁকি না নেওয়া হয়। এবং তিনি এখানে একটা বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তিনি কি করেন, একটি এমার্জেন্সি ব্রেক থাকে ট্রেনে, সেটিকে তিনি চেপে দেন এবং এতটাই জোরে সেই ট্রেনটি যাচ্ছিল যার ফলে সে লাইনচ্যুত হয়ে যায় এবং টানেল ব্রিজ থেকে ঝুলতে থাকে। এবং তখন কারোর জীবনের গ্যারেন্টি ছিল না এবং যখন ট্রেনটি ধীরে ধীরে নিচে পড়তে থাকে, তার সাথে পড়তে থাকে ওয়েসলি এবং ক্রস দুজনেই। ওয়েসলি প্রায় মৃত্যু মুখে চলে গেছিল। ট্রেনের কামরাগুলো ভেঙে যখন নিচে খাদের মধ্যে পড়ে যাচ্ছিল, তার সাথে পড়ে যাচ্ছিল ওয়েসলি নিজেই, কিন্তু তার হাতটি ধরে নেয় তার প্রধান শত্রু ক্রস। এবং এখানে দর্শক থেকে শুরু করে ওয়েসলি সবাই চমকে যায়। তারা ভাবে বা ওয়েসলি ভাবে যে যে ব্যক্তি তাকে এতদিন মারতে চেয়েছিল সে তাকে বাঁচাচ্ছে কেন, সে তো ইজিলি বা খুব সহজেই তাকে ছেড়ে দিতে পারে সেই খাদে মরে যাওয়ার জন্য। কিন্তু না, ক্রস তার হাত ছাড়েনি, ক্রস তার হাত ধরেই থাকে। কিন্তু এই সময় বাধ্য ছাত্রের মতো, স্লোনের ছাত্রের মতো সে তার আজ্ঞা পালন করে। সে কি করে, তার কোমরে থাকা বন্দুকটি বার করে এবং শটাং গুলি চালায় ক্রসের বুকে। কিন্তু তখনও ক্রস তার হাত ছাড়ে না, তাকে টেনে আনে
সেই ঝুলন্ত কামরার থেকে ওপরের কামরায়, এবং তখন সেই কামরাটি নিচে খাদে পড়ে যায়। এবং এই দৃশ্যে আমরা দেখি একটি বিরাট বড় সত্যের উদ্ঘাটন, যেটা শুনে দর্শকের একটা অন্য রকম আলাদা একটা ফিল মনের মধ্যে জাগে। এবং এখানে আমরা জানতে পারি যে ক্রস হলো সেই ওয়েসলির বাবা, সে তার শত্রু না। এবং যখন এই কথাটা ওয়েসলিকে বলে ক্রস, তখন ওয়েসলি নিজেই অবাক হয়ে যায়, সে রেগে যায় এবং তাকে জিজ্ঞাসা করে কেন সে মিথ্যে কথা বলছে। কিন্তু এর উত্তর ওয়েসলি পায়নি, কারণ তার অভ্রান্ত এবং পয়েন্ট বা একদম সামনে থেকে বা পয়েন্ট ব্ল্যাঙ্কে যে গুলিটি চালিয়েছিল তার বুকে, তার থেকে বাঁচা কোনো মানুষের পক্ষে, সে যতই বড় অ্যাসাসিন হোক না কেন, সম্ভব না। সে উত্তর পায়নি, সে মারা যায়। কিন্তু তার আগে ক্রস তাকে বলে যায়, ওরা তোমায় যা যা বলেছে সব মিথ্যে কথা, আমি তোমার বাবা, ব্যাস এইটুখানি ছিল তার শেষ শব্দ। সে মারা যায়। এবং যেখানে ঝুলন্ত অবস্থায় কোনো মানুষের জীবনের গ্যারেন্টি নেই, সেখানে এসে উপস্থিত হয় স্বয়ং ফক্স। তারা সবাই জানে যে একটু এদিক ওদিক হলেই সেই খাদের মধ্যে পড়ে যাবে সেই ট্রেনের কামরাটিও। এবং সেই স্থানে ওয়েসলি ফক্সকে জিজ্ঞাসা করে কেন তারা এমনটি করলো, কেন তার বাবাকে মারার জন্য তার ছেলেকে অ্যাসাইনমেন্টটা দেওয়া হলো। তখন ফক্স তাকে জানায় যে ক্রস হচ্ছে খুবই রেয়ার একজন অ্যাসাসিন, তিনি অপ্রতিরোধ্য, তাকে মারা কারোর পক্ষে সম্ভব নয়, তার নিশানা অচুক, তার প্ল্যান একদম নিখুঁত, এই জন্যই ওয়েসলিকে পাঠানো হয় তার বাবাকে মারার জন্য। এবং এটাও বলা হয় যে একমাত্র তুমি যাকে ক্রস কখনো মারবে না, কারণ তুমি তার স্নেহধন্য ছেলে। এবং এরপর যখন ফক্স ওয়েসলিকে মারতে যাবে, তার অ্যাসাইনমেন্ট পুরো করতে যাবে, তার লক্ষ্য অ্যাচিভ করতে যাবে, তখন সেই ট্রেনের কামরার কাঁচে গুলি মারে এবং ক্রসের মৃতদেহ সমেত সেই খাদের নিচে সমুদ্রের মধ্যে পড়ে যায় ওয়েসলি। হিলিং রুম, এবং সেখান থেকে ওয়েসলি নজর রাখছিল তার পুরনো ঘরের দিকে। হঠাৎই সে চমকে যায় পেছন থেকে এক ব্যক্তির শব্দ শুনে। পেছনে বসেছিল পেকওয়ার্সকি স্বয়ং, এবং তাকে পেকওয়ার্সকি একটি সাজেশন দেয় যে তোমার বাবা কখনোই চায়নি যে তুমি ফ্র্যাটার্নিটি জয়েন করো, এই জন্যই তিনি তোমাকে রক্ষা করতে চেয়েছিল, তোমাকে মারতে চাইনি। কিন্তু স্লোন নিজেকে বাঁচানোর জন্য সকলকে তোমার বাবার এগেনস্টে করে দিয়েছিল। কেন জানো? কারণ স্লোনের সুপারি বেরিয়ে গেছিল বা তাকে মারার আদেশ দিয়েছিল ফ্র্যাটার্নিটি ডিরেক্টর তখন। স্লোন মরতে যায়নি, এবং এইটা জানতে পেরে গেছিল স্বয়ং ক্রস বা তোমার বাবা নিজে। এবং তখন তোমার বাবা কি করে, ফ্র্যাটার্নিটি ছেড়ে বেরিয়ে আসে এবং স্লোনকে মারার চেষ্টা করে। কিন্তু স্লোন একটা অন্য খেলা খেলে, সে তোমার উপর নজরদারি রাখছিল, তোমাকে রেস্কিউ করতে চেয়েছিল তোমার বাবা, যাতে তুমি কোনো রকমভাবেই ওদের হাতে বা ওদের আওতায় না চলে যাও। এবং তোমার বাবা এটাই করতে গেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবং তখন পেকওয়ার্সকি তার হাতে একটি প্লেনের টিকিট দেয় এবং বলে তোমার বাবা যেহেতু চাইনি তুমি ফ্র্যাটার্নিটি জয়েন করো বা বাদবাকিদের মতো একটি খুনিদের মতো জীবন কাটাও, সে তোমার জন্য একটা সাধারণ জীবন চেয়েছিল, তাই এই প্লেনের টিকিটটা তোমায় দিলাম। তখন ওয়েসলি তাকে বলে তুমি কি চাও আমি পালিয়ে যাই? তখন পেকওয়ার্সকি তাকে বলে না, আমি চাই তোমার বাবারই মতো একটা অন্য জীবন তুমি পাও এবং তুমি বেঁচে থাকো। এবং সেই স্থান থেকে পেকওয়ার্সকি চলে যায়। ওয়েসলি শুধুমাত্র একজন ভালো গুলি চালক, ভালো মুষ্টিযোদ্ধাই ছিল না, সে ছিল একজন খুব ভালো প্ল্যানার বা প্ল্যান মেকার। সে রাশিয়ান বন্ধুটির কাছ থেকে তার বাবার বিভিন্ন গুণাবলী সম্পর্কে জানতে পেরেছিল, এবং এই গুণাবলীর মধ্যে অন্যতম একটা ছিল ইঁদুরের গায়ে বোম লাগিয়ে তার শত্রুদেরকে কিভাবে বা তাদের দুর্গ কিভাবে ইনফিলট্রেট করতে হয়। এটা সেই রাশিয়ান বন্ধুর থেকে জেনেছিল ওয়েসলি স্বয়ং নিজেই, এবং তার মাথায় এই জিনিসটা একটা নতুন প্ল্যানের সঞ্চার করে। সে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন গার্বেজ থেকে ইঁদুর কালেক্ট করতে থাকে, এবং এই ইঁদুর কালেক্ট করার আগে সেই ইঁদুরের যে প্রিয় খাদ্য আছে তা এক ডিপার্টমেন্টাল স্টোর থেকে সংগ্রহ করে, এবং একটি বড় ক্যারেজের মধ্যে সেই খাবারটি ফেলে সেই ইঁদুরগুলোকে তিনি খাবারের দিকে আকর্ষণ করার জন্য বাধ্য করে। এবং সেই স্থানে সে সংগ্রহ করে নেয় অনেক ইঁদুরকে, এবং একে একে সেই ইঁদুরগুলির মধ্যে বোম লাগিয়ে সে তার বাবার মতো একটি বোম বানানোর চেষ্টা করে, সেই ফ্র্যাটার্নিটির যে দুর্গ আছে, সেই টেক্সটাইল কারখানা, সেটাকে ইনফিলট্রেট করবে বলে। এবং এই ঘটনা এই যে শুধুমাত্র নতুন ছিল সেই ফ্র্যাটার্নিটির মেম্বারদের কাছে তা না, তারা জানতো যে ক্রসের ছেলে ওয়েসলি কোনো সাধারণ যোদ্ধা নয়, সেও তার বাবার মতো আমাদেরকে মারতে আসবে। তারা আগে থেকেই বন্দুক নিয়ে তাদের সমস্ত গুন্ডা সন্ডানের নিয়ে সেই স্থানে রেডি ছিল, কিন্তু তাদের যে এইরকম একটা সমস্যা বা এইরকম একটা প্ল্যানের সম্মুখীন হতে হবে তারা জানতো না। ওয়েসলি কী করে, সেই ট্র্যাকটিকে নিয়ে গিয়ে সেই দরজার মধ্যে ভেদ করে বা দরজাটিকে ভেঙে সেই স্থান থেকে পালিয়ে যায়, এবং একে একে সেই স্থানে কি হয়, সেই ইঁদুরগুলি সমস্ত জায়গায়
ছড়িয়ে পড়ে। এবং ওয়েসলির তখন কাজ কি? ওয়েসলির তখন কাজ হলো একে একে সেই দুর্গটিকে ইনফিল্ট্রেট করা বা বোমগুলিকে ব্লাস্ট করানো। সে ব্লাস্ট করাতে থাকে এবং যখন তার দরজা ভেঙে যায়, অনেক যোদ্ধা বা অনেক অ্যাসাসিন, সেই ফ্র্যাটার্নিটির মেম্বাররা মারা যায়, তখন সেইখানে এন্টার করে গল্পের নায়ক ওয়েসলি গিবসন। তর্কযুদ্ধ, মুষ্টিযুদ্ধ, সমস্ত রকম যুদ্ধের ঊর্ধ্বে চলে যায় এই দৃশ্যের ক্লাইম্যাক্সটা। শুরু হয় এক ধর্মযুদ্ধ বা মহাভারতের যুদ্ধের মতো এক দৃশ্য, যেখানে মোশন গ্রাফিক্স, স্লো মোশন, ক্যামেরা ওয়ার্ক এমন একটা কম্প্যাক্ট দৃশ্যের সৃষ্টি করেছে এই সিনেমার মেকাররা, যে ক্লাইম্যাক্সটা আপনাকে সবার আগে দেখলে বরঞ্চ আপনি ভাববেন যে ক্লাইম্যাক্সটা আপনি বারবার দেখি। মানে এত সুন্দর একটা ক্লাইম্যাক্স। সেই ট্রেনিং যে কতটা অ্যাকিউট ছিল সেটা তো ফক্স আগেই স্লোনকে বলে দিয়েছিল, এবং এই দৃশ্যে স্লোন, ফক্স এবং গানস্মিথ, রিপেয়ারম্যান, যত রকম সেই অ্যাসাসিনরা ছিল সেই টেক্সটাইল কারখানা থেকে, তারা সেটা এক্সপিরিয়েন্স করে এই যুদ্ধের মাধ্যমে। এবং ওয়েসলি যে কতটা খতরনাক, কতটা ভয়াবহ, কতটা ক্ষিপ্র যোদ্ধা তা তারা জানতে পারে। সে শুরু করে প্রথমে গুলি যুদ্ধ দিয়ে, সে কার্ড থেকে শুরু করে তার অ্যাকশন, তার রিপেয়ারম্যান যা ট্রেনিংগুলো দিচ্ছে, সে সমস্ত এই যুদ্ধে বা এই ক্লাইম্যাক্সে তিনি অ্যাপ্লাই করে ফেলেন। এবং শেষমেশ যেহেতু সে স্লোনের মতো অতটা চালাক না, সে একটি স্থানে এসে উপস্থিত হয় যেখানে সে খুঁজে পায় স্লোনকে, এবং স্লোনের দিকে তাকিয়ে থাকে সে, এবং তার দিকে তাক করে থাকে বা ওয়েসলির দিকে তাক করে থাকে ফ্র্যাটার্নিটির মেম্বারদের বন্দুক। এবং এই স্থানে সে প্রশ্ন করে স্লোনকে, কেন সে তার বাবাকে মেরে দিয়েছিল। তার বাবা তাকে মারার জন্য আসেনি, বরঞ্চ তাকে বাঁচাতে এসেছিল। এবং তার ছেলেকে কেন এক ছেলেকে তার বাবাকে মারার জন্য পাঠানো হলো। এবং এই প্রশ্নের সাথে সাথে তিনি আরও সকল মেম্বারকে বলে যে স্লোনকে মারার জন্য অ্যাসাইনমেন্ট বেরিয়েছিল বা অর্ডার পাস হয়েছিল, যেটা স্লোন জানতো, যেটাকে আটকে দিয়েছিল স্লোন নিজে, এবং যেটা জানতে পেরে গেছিল তার বাবা ক্রস। এটা বলতেই তখন ফক্স এবং বাদবাকি মেম্বাররা চমকে যায়। তারা যে ডিরেক্টর বা স্লোনকে এত বেশি শ্রদ্ধা করতো, তার অর্ডার পালন করতো, তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতো, এই কথা শুনে তারা স্বয়ং চমকে যায়। কিন্তু স্লোন জানতো যে এই ঘটনাটা হতে পারতো বা হতে পারে। তখন সে কি করে, এক একটা পেপার প্রত্যেকটা মেম্বারকে দিয়ে বলে, এই দেখো তোমাকেও মারার অর্ডার পাস হয়েছিল। সবাইকে দিয়ে সে বলে যে দেখেছো, তোমাদেরকে সবার মারারই অর্ডার পাস হয়েছে, তোমরা সবাই সমাজের ক্রিমিনাল, তোমরা সবাই সমাজের নোংরা, তোমাদের বাঁচার অধিকার। এবং তখন তাদেরকে একটা প্রস্তাব দেয় স্লোন, বলে যে হয় আমায় মেরে দাও, বা এই শয়তানটাকে মেরে দাও, বা নিজেদেরকে মেরে আমাকেও মেরে দাও, কোনটা ভালো হবে, এবার তোমরাই বাঁচো। এই বলে সেই স্থান থেকে বেরিয়ে যায় স্লোন। কিন্তু এখানে যেহেতু ফক্স একটু এথিক্যাল, একটু এদের মধ্যে থেকে আলাদা, সেই কি করে ফাইনাল স্টেপ নেয়। সে ফিজিক্স যে এক্সপ্লোরেশন এখানে দেখানো হয়েছে, গুলি কার্ভ করে সে একে এক করে মারতে থাকে, এক্সেপ্ট বা ওয়েসলিকে ছেড়ে সমস্ত মেম্বারের মাথা ভেদ করে এগিয়ে আসে গুলি স্বয়ং ফক্সের দিকে, এবং সে নিজেকেও মেরে দেয়। এবং এই যুদ্ধের শেষে যখন ওয়েসলি বেঁচে থাকে, তখন সে এগিয়ে যায় ফক্সকে দেখার জন্য, এবং সে খুঁজে পায় মৃত অবস্থায় অসার এক দেহে। সে সেই স্থান থেকে বেরিয়ে যায়। এখানে মনে হতে পারে যে স্লোন বেঁচে পালিয়ে গেল, কিন্তু না, স্লোন পালায়নি। গল্পের একটি দৃশ্যে দেখানো হয় যে সেই অফিসে যেখানে ওয়েসলি কাজ করতো, সেখানে বসে আছে এক ব্যক্তিত্ব, এবং ক্যামেরা এগিয়ে যায় তার দিকে পেছন থেকে, তার কাঁধে হাত রেখে তাকে ঘুরতে বলে, এবং বন্দুক ঠেকিয়ে যখন স্লোন সেই ব্যক্তিকে মারতে যাবে, তখন দেখে না এটা ওয়েসলি না, এটা ওয়েসলির মতো দেখতে এক চারা। তখন দূর থেকে তাকে তাক করে নিশানা করে তার বাবার ট্রেনিং নকল করে স্লোনকে মারার জন্য তৈরি হয়ে গেছিল স্বয়ং ওয়েসলি নিজে। এবং সে গুলি চালায়, এবং সেই গুলিটি আসে দূর এক বিল্ডিং থেকে, সাধারণ মানুষের মাঝ থেকে, এবং তার বস জেনিসের ডোনাটের মাঝখান থেকে এসে মাথা ভেদ করে মেরে দেয় গল্পের ভিলেন স্লোনকে। এখানেই শেষ হয় এই সিনেমার গল্প। তাই প্লিজ, আপনারা অনেকে সিনেমা দেখছেন, কমেন্ট করছেন না, সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না, প্লিজ সাবস্ক্রাইব, লাইক মাই চ্যানেল। ইন ফিউচার আমি আরও এরকম সিনেমার এক্সপ্লেনেশন আপনাদের সামনে আনবো। সো প্লিজ আজকে এতটাই, এর থেকে আর বেশি বড় করছি না। এক্সপ্লেনেশনটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।